10 বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে এসে বোরকা পরে স্বামীর পরকীয়া ধরল প্রবাসী স্ত্রী। বিস্তারিত ভিডিওতে চোখ রাখুন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে আপনি একটা কাজের মেয়ের কথা বলেছিলেন না স্যার, স্যার এই যে কাজের মেয়েটিকে নিয়ে আসছি স্যার। না ঠিক আছে সবই, কিন্তু ইনি এমন বোরকা পরা অবস্থায় কেন? হ্যাঁ স্যার, উনি তো একটু পর্দা করেন, তো আসলে পর পুরুষের সামনে একটু কম যায় স্যার। উনি যে বাসায় কাজ করে উনি পর্দা করে বোরকা পরে আর কি রান্না বান্না সব কিছু করেন স্যার, বাসায় কাজ করেন। আচ্ছা তাহলে তো আমারও ভালো। আচ্ছা তো উনি কি এই বোরকা পরে মাস্ক পরে ঠিকঠাক রান্না বান্না করতে পারবে তো? কি বলেন স্যার, ওনাকে দিয়ে আপনি বাসায় সব কিছু করাইতে পারবেন, রান্না করা, ঘর পরিষ্কার করা, ওয়াশরুম পরিষ্কার করা, আপনাদের কাপড় চোপড় সব কিছু উনি সব কিছু করতে পারে স্যার। উনি আসলে পর্দার ভিতরেই থাকে, কিন্তু মেয়েরা খুবই ভালো স্যার, পর্দার বাইরে কখনো উনি যান না। বুঝলাম। তা বেতন দেবো কত? স্যার আসলে বেতনের কথা যেহেতু বলছেন স্যার, উনি তো এর আগে তো আরো দুটা বাসায় কাজ করতেন, এখন থেকে উনি আর দুটা বাসায় কাজ করবেন না, এখন থেকে আপনার বাসায় আর কি কাজ করবেন স্যার। ওনাকে দিয়েন ওই 15,000 টাকা দিয়েন স্যার। 15,000 টাকা দিতে আমার সমস্যা নাই, কিন্তু কাজটা যেন ঠিকঠাক হয় এই আর কি। স্যার এইটা আপনি নিশ্চিত থাকেন, উনি কাজ খুবই ভালো পারে স্যার, সমস্যা নেই স্যার। আচ্ছা তাহলে আপনি এ বাসায় কাজ করেন, তাহলে আমি আসি, ঠিক আছে? ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনি আমার সাথে আসুন, আমার স্ত্রী উপরে ঘুমাচ্ছে, আমার স্ত্রীর কিছু জামা কাপড় নোংরা হয়ে আছে, আপনি প্রথমে এগুলো ওয়াশ করুন, কেমন? আসেন আমার সাথে। যাও যাও, তোমার স্ত্রীর জামা কাপড় নোংরা হয়ে গেছে, সেগুলো আমি পরিষ্কার করব? বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার বাসা ধন সার পাবে না আর। হ্যাঁ আসছি। আসো জান, জান উঠো উঠো। ডাকতেছে কেন? এই দেখো, তা কাজের বুয়াকে আনছি, ওই যে আমাদের বাসার দারোয়ান না, ওকে বলছিলাম তো যে আমার একটা কাজের বুয়া লাগবে, কাজের বুয়া না হলে তুমি ঠিকমতো রোমান্স করতে পারি না, আমাদের ডিস্টার্ব হয়, তাই একটা কাজের বুয়া আনছি। এখন থেকে আমাদের বাসার যত কাজ আছে, থালা বাসন মাজা, রান্না করা, কাপড় চোপড় দেওয়া, সমস্ত কাজই করবে, ঠিক আছে? আর তুমি আর আমি শুধু রোমান্স করবো, ঠিক আছে বাবু? অবশ্যই। আর এই যে তুমি দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ যাও, তুমি এগুলো নিয়ে ওয়াশ করো। আর হ্যাঁ, এগুলো ওয়াশ করবে আগে, তারপরে ওয়াশরুমে আরো কিছু জামা কাপড় আছে, ওগুলো সব ক্লিন করবা সুন্দর করে। ক্লিন করার পরে রান্নাঘরে যাবো, রান্নাঘরে ফ্রিজে গরুর মাংস রাখা আছে, ওটা রান্না করে দেবো, আমরা দুপুরবেলা দুজন খাবো, ঠিক আছে? গরুর মাংস খেয়ে আজকে আমাদের রোমান্স করবো, ঠিক আছে বাবু? দাঁড়িয়ে আছে কোনো, যাও না কেন বাবু? চলো দাও, এখন থেকে কিন্তু আমাদের আর কোনো ডিস্টার্ব হবে না, আমরা অল টাইম তুমি আর আমি রোমান্স করতে পারবো, কোন সমস্ত কাজ তো এই করবো, তাই না? আর তুমি আর আমি শুধু রোমান্স রোমান্স, যেখানে করতে মন চায় সেখানে যাবো, ঠিক আছে? ও তুমি ঘামতেছো কেন বলো তো? ওই তো এসিটা না বন্ধ হয়ে গেছে। দাও, আমার ওয়াইফকে বলবো, ওয়াইফকে বলে একটা এসি লাগানোর ব্যবস্থা করতেছি, না হলে তো আমরা গরম রোমান্স করতে পারি না, বলো? যাও না কেন বাবা? আমি এই কাপড় চোপড় ধোবো না? ফকিন্নির বাচ্চা, কত বড় সাহস! ও আমারও দিয়ে এই কাপড় চোপড় ধোয়াইতেছে। আমি প্রবাসের মাটিতে এত কষ্ট করি, এত পরিশ্রম করে বাংলাদেশে টাকা পাঠাই, আর ও আমার টাকা নিয়ে এখানে বিলাসিতা করতেছে, অন্যান্য নারী নিয়ে নষ্টামি করতেছে। এই নষ্টামির ঝাল না আজকে তোরে আমি বোঝাবো। কত ধানে কত চাল, দেখি তো কি করে। শোনো বেবি, এখন থেকে না আমাদের আর কোনো ঝামেলা নেই, কোনো ডিস্টার্ব নেই, এখন থেকে শুধু তুমি আর আমি। আগে তো তুমি সারাক্ষণ কাজ করতে, রান্না বান্না করতে, জামা কাপড় ধুতে, এ করতে করতে আমাকে আর একটু সময় দিতে না, কিন্তু এখন এখন আমাদের বাসায় কাজের লোক আসছে, আমাদের বাসার সমস্ত কাজে কাজের মেয়েটা করবে, আর শুধু তুমি আর আমি সারাক্ষণ রোমান্স আর রোমান্স করবো, ঠিক আছে? ঠিক আছে। তোমার তো অনেক গরম লাগছে তাই না বাবু? হ্যাঁ, আর এসিটাও তো এখনো ঠিক করতেছো না। বেবি তুমি একদম ঠিকই বলছো। শোনো, তুমি কোনো রকম টেনশন করো না, আমার এই গদ্দবী স্ত্রী যে প্রবাসে আছে, ওকে বলে আমি এসি লাগানোর ব্যবস্থা করতেছি, ঠিক আছে? আর আস্তে আস্তে না, মানে এমন একটা প্ল্যান করবো আমরা, প্ল্যান মতো অনুযায়ী এই বাড়ি গাড়ি, আমার স্ত্রীর সমস্ত টাকা পয়সা আমি হাতিয়ে নেবো, হাতিয়ে নিয়ে সমস্ত আমার নামে করে তারপরে ওকে ডিভোর্স দিয়ে, ওকে ডিভোর্স দেওয়া লাগবে না, ঠিক আছে? ও তো প্রবাসে আসে পড়ে, তুমি আর আমি এই সমস্ত সম্পত্তি দখল করবো, পরে ওকে ছেড়ে দেবো। আচ্ছা জান, আরেকটা কথা, কাজের মেয়েটা যে নিলা, ও এরকম বোরকা পরে হেজাব পরে কেন আসছে? ও আচ্ছা আচ্ছা, ওই আমাদের দারোয়ান সাহেব বললো ও এরকম বোরকা পরেই থাকে নাকি, মানে ও নাকি ওয়াশ করে আসছে, ওয়াশ করে আসার পরে যাদের বাসায় কাজ করে সবার বাসায় বোরকা পরেই থাকে, কাউকে মুখ দেখায় না।
ও যাক, ভালোই হয়েছে। সবসময় বোরকা পরে থাকলেও তোমার যা নজর, নাইলে তো তুমি আমার মেয়েদের পিছে পিছিয়ে করো। আরে তুমি কি বলো, আমি তো এখন শুধু তুমি আর তুমি, তোমাকে আমি কারোর বুঝি বলো? দেখো না, আমার ওই স্ত্রী প্রতি মাসে মাসে কত টাকা পাঠায়, সেই সমস্ত টাকা পয়সা দিয়ে কিন্তু আমি তোমাকে দিই, তোমার সঙ্গে ঘুরি, এনজয় করি, আমাদের যেখানে যেতে মন চায় আমরা সেখানে যাই। আর আমার গদ্যবী স্ত্রী তার প্রতি মাসে আমাকে বলে, জান তোমার এই টাকা দিচ্ছি, এই অ্যাকাউন্টের নাম্বার দেখো, ওই টাকা দেখো, এত টাকা দেখো, এই টাকা দিয়ে ওই করবা, এই টাকা দিয়ে বাড়ি করবা, এই টাকা দিয়ে দরজা লাগাবা। আর সেসব টাকা দিয়ে আমি কি করি, সেসব টাকা দিয়ে তো তোমার পেছনে খরচ করি, তোমাকে নিয়ে শপিংয়ে যাই, ঘুরতে যাই। আর বাদ দাও, আমাদের দিনটা খুব ভালোই যাচ্ছে তাই না? হ্যাঁ। এখন শুধু একটা দিনের অপেক্ষায়, কবে যে ওই স্ত্রীর কাছ থেকে আমি সমস্ত সম্পত্তির টাকা পয়সা হাতিয়ে নেব, এই দিনটার অপেক্ষায় আছে, ঠিক আছে? তারপর তো শুধু তুমি আর আমি, তুমি আর আমি, আমাদের ডিস্টার্ব করার মতো কেউ থাকবেই না। না, শোনো, কাজের বউকে বললাম কাপড় চোপড় করে ওয়াশ করার পরে গরুর মাংস আসে ফ্রিজে, গরুর মাংস করে রান্না করতে। আর দুপুরবেলা গরুর মাংস খাই আমরা দুজন কিন্তু, সেই enjoy ঠিক আছে? হ্যাঁ আর তুমি কাজের মেয়েকে বলেছো না যখন তখন আমাদের রুমে যেন আসে? হ্যাঁ, এবার আসলে বলে দিব। কাজের মেয়েকে একবার বলছো, শোনো এই রুমে কিন্তু আমি আর আমার জান থাকে, এই রুমে খবরদার আসার আগে 10 বার নক করে তারপরে রুমে ঢোকা, ঠিক আছে? কাজের মেয়েকে আমি বলে দেবো। আর কোনো ঝামেলা নেই, কোনো ডিস্টার্ব নেই, সারাক্ষণ তুমি আর আমি, তুমি আর আমি। জানো একটা কথা জানো, আজকে না এই শাড়ি পরে তোমাকে অনেক হট লাগছে, অনেক খুব সুন্দর লাগছে তোমাকে। আমি তো সবসময় তোমার জন্যই সাজি, যে তুমি আমার জন্যই পাগল থাকো, আর কোনো দিকে চোখ না দাও। সেটাই তো করি, দেখো না। হ্যাঁ, সেটাই তো করো, এটা তো আমি দেখি। হ্যাঁ তাই তো, আমার এই প্রবাসী স্ত্রী কিন্তু কম সুন্দর বলো? তাকে বাদ দিয়ে তোমার সঙ্গে আছি কেন বলো তো? শুধুমাত্র তোমাকে ভালোবাসি, ভালো লাগে এই জন্যই, তাই না? আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, সব সময় তুমি আমাদের মাঝখানে তোমার ওই গাইয়া খেয়াত ওয়াইফটাকে কেন টানো? আমার না এই জিনিসটা একবারেই পছন্দ না। আরে বা বসো না, অমন করো কেন তুমি? শোনো, যত হোক সে তোমার স্ত্রী, তার সঙ্গে আমার বিয়ে হয়েছে। আর সব থেকে বড় কথা, এই যে আমরা খরচ করি, এখানে যাই ওখানে যাই, ঘুরি ফিরি, খাই দয়, সব তার টাকায়, তাই না? আমার প্রবাসী স্ত্রী ওখানে কষ্ট করে টাকা ইনকাম করে, সেই টাকা দিয়ে আমরা এখানে ফুর্তি করি, মজা করি। এই জন্য একটু মাঝে মাঝে মুখ থেকে বেরিয়ে যায় আর কি, এমনিতে ওর কথা মনে নাই, বুঝো না? ভালোই লাগে না, ঘৃণা করি ওকে। আচ্ছা শোনো না জান, তোমার সত্যি আছে কিন্তু অনেক ভালো লাগতেছে, বারবার মনে হচ্ছে তোমার কাছে আমি যাই। আমি তো এই জন্যই সাইজা থাকি যে তুমি সব সময় ছিটে ছিটে আমার কাছে আসো, তাই না? আচ্ছা জান, বলো। শোনো না, আমার না 5 লাখ টাকা লাগবে। 5 লক্ষ টাকা? আরে এত টাকা তুমি কি করবে? সেদিন না তোমাকে আমি 4 লক্ষ টাকা দিলাম, সে টাকা কি আজ খরচ হয়ে গেছে? হ্যাঁ, ওইটা খরচ হয়ে গেছে। ওই যে ওদিনকে আম্মুর সাথে বসুন্ধরা গেলাম না, ওইখানে না সুন্দর একটা নেকলেস দেখিস, আমার না খুব পছন্দ হয়েছে। আমি দোকানদারকে বলছি ওই সেটটা যেন আমার জন্য রেখে দেয়। ও আচ্ছা আচ্ছা, 5 লক্ষ টাকা তাই না? হ্যাঁ। অ্যামাউন্টটা একটু বেশি আছে, তবে কোনো রকম টেনশন করো না, আমি তোমার জন্য সব করতে পারি। আমার ওই প্রবাসী স্ত্রীকে বললেই 5 লক্ষ টাকা দিয়ে দেবে। আমি যদি ওকে বলি, জানো আমার না কিডনিতে সমস্যা হয়েছে, ডাক্তার বলছে ইমার্জেন্সি অপারেশন করতে হবে, এতগুলো টাকা লাগবে, আমার ওই ভূত প্রবাসী স্ত্রী বুঝছো, যেখান থেকে হোক 5 লক্ষ টাকা ম্যানেজ করে দেবে। আর সেই টাকা এনে আমি তোমাকে দেবো, তুমি তোমার পছন্দের নেকলেসটা কিনবা, ঠিক আছে? কোনো রকম চিন্তা করবো না। হ্যাঁ, আমি তো এটা জানি, আমার কোনো শখ যে তুমি অপূর্ণ রাখবে না। হ্যাঁ। এই কারণে তো আমার স্বভাবটা তোমার কাছে, তাই না? জান, অনেক কথাই তো বললাম, আর ভালো লাগতেছে না, চলো না এখন আমরা একটা রোম্যান্স করি, চলো। চলো। রে ছোট লোক ফকিনের বাচ্চাই, তোর এত বড় সাহস তুই আমার অনুমতি না নিয়ে আমার বেডরুমে আসছিস, আমার দরজা খুলছিস না? দাঁড়া দাঁড়া। কিরে ফকিনির বাচ্চা, তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই আজকে আমার বাসায় কাজ করতে আসতে না আসতে তুই বিনা অনুমতিতে আমার রুমে ঢুকছ। আজকে তোর একদিন কি আর আমার একদিন, তুই দাঁড়া। এই ফকিনের বাচ্চাই, তোর কতবার বলছিস যে আমার রুমে ঢোকার আগে অন্তপক্ষে 10 বার নক করে তারপর ঢুকি, বলছি না কথা? আমি বলছি না? আর তুই আজকে আমার বাসার প্রথম কাজে এসে প্রথম দিনে তুই এত বড় সাহস নিয়ে এত বড় সাহসী করতে বাস, হ্যাঁ করতে বাস? এই তোরে তোর স্যার বলে দিছে না আমার রুমে পারমিশন ছাড়া ঢুকতে না? কেন ঢুকলি? কেন ঢুকলি? কথা বলছ না কেন? তোর কত বড় সাহস তুই আমার সামনে তুই আমার স্ত্রীকে হাত দিস? কত বড় সাহস তোর? এই ফকিন্নির বাচ্চা, তোর সাহস তো কম না, তুই আমার বাড়িতে দাঁড়ায় আমার গায়ে হাত দিলি। এই একদম চুপ, একটা কথা বলবি না। এই কি মনে করছিস, হ্যাঁ? এটা নষ্টমী করার জায়গা? এই বাসায় কিসের জন্য নষ্টমী করতেছিস? এই বাসায় কোনো নষ্টমী চলবো না। এই কে তুই? এই তুই কে? এই সমস্ত কথা বল, তুই কে বে? কে তুই? হ্যাঁ আমি কে? হ্যাঁ আমি কে? আমার যদি দেখিস না, আমার ফেসটা যদি দেখিস না, সহ্য করতে পারবি না, এখানে অজ্ঞান হয়ে পড়ে যাবি। কে তুই ভাই? কে কে এমন কি বলে? দেখা তুই ফেস দেখা, কে তুই? দেখা আমি দেখবো, দেখা এই কে তুই? দেখা। দেখা তোর ফেস। তুই কোন হ্যাডাম হয়ে গেছে যে তোরে দেখে আমরা যে অজ্ঞান হয়ে যাবো?
কোন বাল তুই? দেখা ফেস দেখা। আমি কে তুই দেখবি? অবশ্যই দেখবি তো? হ্যাঁ দেখবো, দেখা 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 আর ফেস দেখাইতে বলো। দেখাস না কেন? ফেস দেখাবো? হ্যাঁ দেখাবো। দেখ আমি কে, দেখ আমি কে। কত বড় সাহস! কি কি আমি বলছিলাম না আমার এই ফেসটা দেখার পর তুই অজ্ঞান হয়ে যাবে, পড়ে যাবি? তুমি ভুল বুঝতেছো রে বাবা। আমি ভুল বুঝতেছি? ও বিশেষ করে ও আমার ফ্রেন্ড। তুই বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ আমি তোর ফ্রেন্ড। একদম চুপ! খবরদার! এই চুপ! চুপ! থাপ্পড় দুইটা মারছি না, এখন থাপ্পড়াইতে না তো চাপার দাঁত আমি সবগুলো ফেলাই দিব। শোনো বাবা। কত বড় সাহস তুই আমার বাসায় আমার বেডরুমে মাইয়া মানুষ নিয়ে নষ্টামি করস, নোংরামি করস? এই হারামজাদা, এই ও আমার ফ্রেন্ড, তুই বলছ না কেন? আমার আমি ফ্রেন্ড। তোর ফ্রেন্ড। দেখো তোমার কথা মিস্টেক হইতাছে। আমরা তো একটা পার্টিতে যাব, এজন্য আমি রেডি হব। চুপ! একদম চুপ! আর কোনো কথা বলবি না। থাপ্পড় একটা খাইছিস না, আরো দুইটা খাবি। কি শুনবো? ঠান্ডা হও, ঠান্ডা হও, জান তুই। আমার হাতে টাচ করবি না, ডোন্ট টাচ মি। জান বুঝো না, তুমি তুমি এমন করছো কেন? তুই তুমি সাহস ভুল কি করে? বুঝতেছো জান। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবি না। এতদিন অনেক কথা বলছিস না, অনেক কথা আমি শুনছি না, আমি তোর বিশ্বাস করছি না। আমি আজকে নিজের চোখে যা দেখছি, আমি যা শুনছি, তা কি আমি এখন অবিশ্বাস করব? অবিশ্বাস করব আমি? আমি এতক্ষণ দরজার পিছনে দাঁড়ায় দাঁড়ায় না তোদের সব কথা শুনছি। কি বলছিস তুই? কি বলছিস তুই? আমার সয় সম্পত্তি, টাকা পয়সা সবকিছু তোদের নামে লেখা নিয়ে তারপর আমার ডিভোর্স দিবি? আমারে ডিভোর্স দিবি? এই হারামজাদা, প্রবাসের মাটিতে আমি রাত দিন 24 ঘন্টা কষ্ট করি, ওইখানে পরিশ্রম করে মাথা ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে বাংলাদেশে তোরে টাকা পাঠাই, আর তুই তুই তোর প্রেমিকা নিয়া আমার বাসায় আমার বেডরুমে ফুর্তি করো, সেখানে নোংরামি করস? এই হারামজাদা, এটা কি নোংরামি করার জায়গা? হ্যাঁ, নোংরামি করার জায়গার জন্য কি আমি তোরে? চুপ! আমার টাচ করবি না, আমি তোর কইছি না? নোংরামি করার জন্য কি তোর আমি এখানে রেখে গেছি? এই হারামজাদা, লজ্জা করে না তোর? হ্যাঁ, লজ্জা নাই তোর? তুই একটা দামড়া বেটা থাকতে আমি একটা মেয়ে মানুষ হয়ে গেছি এই প্রবাসের মাটিতে। আমি প্রবাসীর মাটিতে রাত দিন 24 ঘন্টা হাড় ভাঙা পরিশ্রম করে তোরে বাংলাদেশে টাকা পাঠাইছি, আর তুই কিনা আমার দিনের পর দিন এইভাবে ঠকাইলি? কেমনে পারলি? কেমনে পারলি? বুকটা একটু কাঁপলো না? তুই জানিস প্রবাসের মাটিতে টাকা ইনকাম করা কতটা কষ্ট? কাজে যদি যাইতে 1 মিনিট লেট হয় না, 1 মিনিট দেরি হয় না, ওই দিন আর খাবার পাওয়া যায় না। মানুষের যে কত কথা শুনতে হয়, কত কষ্ট করতে হয়, তারপর টাকার মুখ দেখতে পারি, তারপর সেই টাকা বাংলাদেশে পাঠাই, তোরে পাঠাই। তুই কইরা আমি কি না করছি? কি না করছি? তোর জন্য আমার বাপ দাদা আমারে যতটুকু জায়গা দিছিল সব কিছু বিক্রি করে দিছি তোরে চালানোর জন্য। তুই কোনো কাম কাজ করস না, ভাদাইমার মতো ঘুরে বেড়াস। তারপরেও আমি তোরে ছাড়তে পারি নাই, কারণ আমি তোরে ভালোবাসতাম। আমি তোরে ভালোবাসি আমার ফ্যামিলির অমতে তোরে বিয়ে করছি, আর আর তোরে ছাড়তে পারবো না বিধায় তোরে আমি বাংলাদেশে রাইখা আমি প্রবাসে গেছি। তুই জানিস আমি প্রবাস থেকে কেন আসছিলাম? তোরে সারপ্রাইজ দিতে। কারণ আমি তো দেখলাম আমি অনেক বছর ধরে প্রবাসে রইছি, অনেকদিন তোর সাথে আমার দেখা হয় না। আমার তো ইচ্ছে করে আমি আমার স্বামীর সাথে একটু দেখা করব, আমার স্বামীর সাথে একটু গল্প করব। তুই আমারে ফোন দিলে আমার সাথে 2-3 মিনিটের বেশি কথা কস না। বাংলাদেশ থেকে আমাকে অনেক মানুষ ফোন দিয়ে বলছিল যে নেহা তুমি কার জন্য প্রবাসে গেছো, কারে এত ভালোবাসো, তুমি যেই মানুষটার জন্য এত কষ্ট করতেছো, তো হাড় ভাঙা পরিশ্রম করতেছো, সেই মানুষটা তোমার বাসায় তোমার বেডরুমে অন্য মাইয়া নিয়ে সময় কাটায়, ফুর্তি করে। কিন্তু আমি কারো কথা বিশ্বাস করি নাই, কারণ আমি তারে ভালোবাসতাম। আমার বিশ্বাস ছিল যেই মানুষটারে আমি এত ভালোবাসি, যেই মানুষটারে আমি এত বিশ্বাস করি, সেই মানুষটা আর যাই হোক আমাকে কোনোভাবে কষ্ট দিতে পারবে না। আমি এত বছর পরে প্রবাস থেকে আসছিলাম তোরে না জানে সারপ্রাইজ দেওয়ার জন্য, আর আমি এসে এগুলো কি দেখলাম? আমি তো নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। আমার এখন মন চাইতেছে আল্লাহ যদি মাটিটা ফাঁক করে দিত, মাটি 2 ভাগ হয়ে যেত, আমি মাটির মধ্যে ঢুকে যাইতাম,
এটা সবচেয়ে বেশি ভালো হইতো। আল্লাহ কেন আমার এই দৃশ্য দেখাইলো? এই দৃশ্য দেখানোর আগে আমি যদি প্রবাসের মাটিতেই মরে যাইতাম তাও ভালো হইতো। অন্তত আমি যেই মানুষটার এত ভালোবাসি, যেই মানুষটার এত বিশ্বাস করি, যেই মানুষটার জন্য এত আমি হাড় ভাঙা পরিশ্রম করতেছি, প্রবাসের মাটিতে এত কষ্ট করতেছি, অন্তত সেই মানুষটার এই সমস্ত কাণ্ড কীর্তি তো আমার দেখতে হইতো না। কিভাবে পারলি রে তুই? কিভাবে পারলি? একটু কষ্ট হইলো না আমার জন্য? একটা বার আমার কথা ভাবলি না? আরে তুই বাংলাদেশে থাইকা মাইয়া মানুষ নিয়ে ফুর্তি করস, নষ্টামি করস। কই, আমি তো প্রবাসে থাকি, লাখ লাখ টাকা ইনকাম করি, আমি তো এগুলো করি নাই। আরে আমি তো চাইলে পারতাম তোর জায়গাটা অন্য একটা পোলারে দিয়ে দিতে। আমি তো চাইলে পারতাম আমি লাখ লাখ টাকা ইনকাম করি, অন্য কোনো পোলাদের সাথে সময় কাটাইতে, তাদের সাথে এনজয় করতে। আমি তো করি নাই, আমি এগুলো করি নাই। কারণ কারণ আমি তোরে ভালোবাসি, তার জন্য আমি পারি নাই। হেই হেই, আমি কি রোবট রে? আমি কি রোবট? আমি কি মানুষ না? আমার কি কোনো শখ আহ্লাদ নাই? আমার কি কোনো চাহিদা নাই? আমি তো আমার চাহিদা অন্য কোনো পারপুরুষ দিয়ে পূরণ করি নাই। তাহলে তুই কি এর জন্য আমার 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 অমূল্য সম্পদ আর একটা মাইয়ারে দিয়ে দিবি? তুই কি এর লিগা আমার জায়গাটা অন্য একটা মাইয়ারে দিয়ে দিবি? কিভাবে পারলি? কিভাবে পারলি এরকম করতে? তুই কত বড় অমানুষ একটাবার ভাইবে দেখতো। আমি প্রবাস থেকে 1 মাস ধরে টাকা পাঠাইতে পারি নাই। তুই আমারে ফোন দিয়ে কইছস, জান আমার টাকা লাগবো, আমার এই মাসে 5 লক্ষ টাকা লাগবো, বাড়ির এই সমস্যা ওই সমস্যা, বাড়ির কাজ করতে হইব। আমি তোরে টাকা পাঠাইছি। তুই জানোস আমি যখন প্রবাসে গেছিলাম 1 মাস আমি কোনো কাম পাই নাই। ওই জায়গায় আমি একটা জায়গায় পলায় কাম করতাম। যখন জানতে পারছে যে আমি পলায় অবৈধভাবে কাজ করতেছি, তখন ওই জায়গার মানুষজন আমারে কুত্তার মতো পিটাইছিল, আমারে মারছিল। আমার পিঠের মধ্যে এখনো দাগ রয়েছে, বড় বড় চাবুক আছে না, ওগুলো গরম কইরা আমার ইচ্ছা মতো বাইরে হইছে। কিন্তু আমি তোরে কখনো কই নাই, কারণ আমি ভাবছি তুই আমারে ভালোবাসোস, আমার এত কষ্ট তুই সহ্য করতে পারবি না। আমি এত কষ্ট করছি, এত পরিশ্রম করছি, তারপরেও তোরে কখনো বুঝতে দেই নাই, তোরে কখনো কই নাই। আর তুই আমার সেই পরিশ্রম করার টাকা পয়সা স্বর্ণ গয়না নিয়ে ভাগতে চাস? কি প্ল্যান করলি একটু আগে? আমি এই বাড়ি গাড়ি করছি, অর্থ সম্পত্তি করছি, আমার এই বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সবকিছু তোকে নামে কইরা আমার ডিভোর্স দিবি, আমার মাইরা ফেলবি। সেই আশা না কোনোদিন পূরণ হইব না, কোনোদিন পূরণ হইব না। ওই যে উপরে একজন আছে না, উপরে একজন আছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ কখনো কোনো বান্দার খারাপ চায় না। আর একটা কথা কি বললি, প্রবাসীর টাকার মেশিন, আমি টাকার মেশিন। হরে তুই ঠিকই কইছস, প্রবাসীরা টাকার মেশিন। কারণ প্রবাসীকে কেউ এমনি এমনি ভালোবাসে না, প্রবাসীকে ভালোবাসে স্বার্থের জন্য। স্বার্থ না থাকলে প্রবাসীকে কেউ ভালোবাসে না। আর এই মাইয়া, তোর কি লজ্জা করলো না? তুই জানোস না যে ওর বউ আছে, ওর সংসার আছে? তুই যাই না শুই না কেমনে একটা বিবাহিত বেটার লাইফে জড়াইলি? কেমনে আমার বেডরুমে এসে আমার জামাইয়ের সাথে নষ্টামি করলি? লজ্জা করলো না তোর? তোরে তো দেখা মনে হইতাছে তোর বিয়ে হইছে, তোরও স্বামী আছে। আচ্ছা তুই একটা কথা কত, আজকে তোর স্বামীর সাথে যদি কেউ এরকম ঘটনা করতো, তোর স্বামীর সাথে যদি কেউ তোরই বেডরুমে এই নষ্টামিগুলো করতো, তুই কি করতি? তুই এগুলো মাইনা নিতে পারতি? এগুলো সহ্য করতে পারতি? তোদের মতো কিছু কিছু মেয়েদের জন্য না, বউ বাচ্চা আছে জানা সত্ত্বেও বিবাহিত ছেলেদের সাথে নষ্টামি করিস, নোংরামি করিস। লজ্জা করে না? মরবি না একদিন, মরণের ভয় করে না? জানিস না একটা সংসার ভাঙা যে কত বড় পাপ? যাই না শুই না কেন করিস এগুলা? হ্যাঁ, মরার ভয় নাই? আমার বাসা থেকে বের হয়ে যা, বের হয়ে যা। আর তোর কত বড় সাহস,
তুই আমার গায়ে হাত দিস, আমার গায়ে হাত দিয়ে কথা বলিস? এই আমি কি তোর মতো দামে 2 টাকা দামের রে? তুই আমার গায়ে হাত দিয়ে কথা বলিস? তোর সাহস দেখে আমি বাঁচি না। আমি চাইলে পারতাম আমার স্বামীর সাথে এই ধরনের কাজ করার অপরাধে তোরে আইনের হাতে তুলে দিতে, কিন্তু না, আমি সেইটা করব না। কারণ তোরা নির্লজ্জ হইলেও না, আমি নির্লজ্জ না। আমার একটা সম্মান আছে, আশেপাশের মানুষজন আমারে চেনে, তাই আমি এটা করতে পারলাম না। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা, বের হয়ে যা। আর এই যে তুই এইখানে দাঁড়ায় দাঁড়ায় কি দেখোস? এটা ভালোবাসিস না? এটা ভালোবাসিস না? এর জন্য তুই আমারে ঠকাইছিস না, আমার সাথে অশান্তি করছিস না? তুই এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করছিস? তুই যা, তুই এই তোর রসগোল্লারে নিয়ে যা, ধর, যা যা। না না জান, তুমি আমার মাফ করে দাও, বিশ্বাস করো জীবনে জীবনে এরকম ভুল কখনোই করবো না জান, আমার মাফ করে দাও। বন্ধু আছে, শোনো জান, তুমি তো আমার বাইরে করে দাও, আমি কই যাবো, কই থাকবো, কি খাবো বলো? আমি তো কাজও করতে পারি না। তোমার পায়ে দোকান ধরে জান, আমার মাফ করে দাও জান, আমরা তুমি বাইরে করে দাও। এই তুই দাঁড়াইছো যাস না কেন? যাও এদিকে, যা, যাস না কেন? যা। হাত ছাড়ো আমার। ও চলে গেছে জান, বিশ্বাস করো, আমি ও চলে গেছে, আমি কি করবো? এখন থেকে শুধু তোমার সঙ্গে থাকবো জান, আমার মাফ করে দাও। আমার সাথে তো থাকার তো কোনো দরকার নাই। তুই কোথায় থাকবি? কোথায় থাকবি? তুই রাস্তায় যেয়ে থাকবি। আগে রাস্তায় ছিলি না? আগে রাস্তায় ছিলি না, না খেয়েই থাকবি। তোর এইটাই শাস্তি, তুই এইটারই যোগ্য। ক্ষমা পাওয়ার যোগ্য না, কারণ ক্ষমা পাওয়ার মতো কোনো কাজ তুই করস নাই। না, আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে জান, আমার মাফ করে দাও, আমি জীবনে এরকম ভুল করবো না, মাফ করে দাও এবারের মতো জান। কইছি না আমার টাচ করবি না? তুই বের হয়ে যা, বের হয়ে যা। তুই আমার কাছে মাপ চাইতেছস? তুই কি শুনছস যে কুত্তার লেজ যদি সারা জীবন ভরে বাইন্ধা রাখোস, তারপর কুত্তার লেজ কোনোদিন সোজা হয়? কুত্তার লেজ যেমন সোজা হয় না, তোগো মতো মানুষও কোনোদিন সোজা হইতে পারে না। তোরা কোনোদিন ভালো হইতে পারবি না। আমি যদি তোরে মাফ করে আজকে আমার বাসায় আবার রাখি না, 2 দিন পরে তুই আবার এই সেম কাজটাই করবি। অতএব তুই যে পাপ করছিস না, এই পাপের কোনো ক্ষমা হইব না। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। আমি কই যাবো? আমার বাড়ি করে দেবো না প্লিজ, আমি না খেয়ে মরবো, আমার মাফ করে দাও জান, আমার মাফ করে দাও, আমি কখনোই এরকম ভুল করবো না, প্লিজ মাফ করে দাও। কই যাবি জানিস না? কমলাপুর রেল স্টেশনে যা থাকবি, ওইটাই তোর আসল জায়গা। আর খাবি কি? মানুষের কাছে একটা প্লেট নিয়ে হাত পাতবি, মা 2টা টাকা দাও, বাবা 2টা টাকা দাও, এগুলোই করবি। তুই এগুলোরই যোগ্য। যা আমার বাসা থেকে বেরো, চুপ। আর একটা কথা কবি না, কইছি না? আমি চাইলে পারতাম তোরে পুলিশে দিতে, কিন্তু আমি পুলিশের হাতে তোরে দিব না। কারণ একবার হইলেও, 1 সেকেন্ডের জন্য হইলেও আমি তোরে ভালোবাসছিলাম। তাই আমি পারবো না যে আমার ভালোবাসার মানুষটারে আমার চোখের সামনে দিয়ে পুলিশ টানতে টানতে নিয়ে যাক। আর সব থেকে বড় কথা হলো, আমি কখনো চাইবো না আমার সম্মানটা নষ্ট হোক। তোর সম্মান না থাকতে পারে, কিন্তু এলাকাতে আমার একটা সম্মান আছে। মানুষ যখন জানবো আমার স্বামী আমার ঘরের মধ্যে অন্য একটা মেয়ে মানুষ নিয়ে নষ্টামি করে, নোংরামি করে, তখন থুতু তোর সাথে সাথে আমারেও দিব। তাই আমি চাই না মানুষের কাছে খারাপ হইতে। আমি ভালোভাবে বলতেছি তোরে, তুই আমার বাসা থেকে বের হয়ে যা, প্লিজ এমনটা করো না তুমি। চুপ, বেরো, না না, নিয়ে বেরো, বেরো। আমি কারে বিশ্বাস করছি? আমরা এরকম দিন শেষে মানুষকে অগাধ বিশ্বাস করি, আর দিন শেষে ওই মানুষগুলো আমাদেরকে বিপদে ফেলে। আপনার আশেপাশে এবং মানুষগুলোকে যাচাই বাছাই করে তার সাথে সম্পর্ক গড়ে তুলুন।